সুখ ও আনন্দের ধারায় ছোট সংসার হোক পরিবার পরিকল্পনায় জনস্বার্থে সেন্সেশন। শুভ দুপুর দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন সেন্সেশন প্রেজেন্টস তারকা কথনে। আজকে তারকা কথনে আমাদের অতিথি হিসেবে উপস্থিত আছেন একজন সঙ্গীত শিল্পী, একাধারে তিনি আমাদের চ্যানেল আই পরিবারের একজন সদস্য। আমাদের সাথে উপস্থিত আছেন সঙ্গীত শিল্পী সুমনা। সুমনা, স্বাগত চ্যানেল আইতে। কেমন আছেন আপনি? অসংখ্য ধন্যবাদ। আছি বলতে প্রথমত আমি বলবো আমি তো আর্জেন্টাইন সাপোর্টার, সো নট সো গুড নট সো ব্যাড, জাস্ট লাভ অ্যান্ড কিকিং, এই তো। আমরা শুরুর দিকেই গল্প করছিলাম যে রাত জেগে খেলা দেখা, তারপর একটু ভাঙা মন নিয়ে তারকা কথনে আসা। আমি একটু আপনার গানের যাত্রায় পরে আসবো, আগে একটু খেলার মধ্যেই থাকতে চাই, কারণ ঘোরটা আমাদের কাটছে না। আর্জেন্টাইন সাপোর্টার ছিলেন, কালকে ছিলাম না, এখনো আছি। মনে হয় সবসময় আমি তো আর খুব যে আমি ফুটবল দেখি বা ক্লাব ফুটবল দেখি তা না, কিন্তু যতটুকু বুঝি ছোটোবেলা থেকে যেটা দেখে এসছি, আমার আর্জেন্টিনায় সাপোর্ট করে এসছি। এবং আমি তো আর গ্লোরি হান্টার না, সো আমার কাছে মনে হয় যে মেসি যে দলে খেলে সেই দল সেরা এবং মেসি সেরা, এটাই। আর্জেন্টিনার যে রেগুলার পারফরমেন্স ছিল সেখান থেকে গতকালকের ফাইনাল ম্যাচের খেলা, সেটি একজন ভক্ত হিসেবে আসলে হতাশ করেছে কিনা? হতাশ আমি বলবো যে অবশ্যই করেছে, কারণ আমরা যদি বিগত খেলাগুলোতে দেখি ওরা খুব ভালো করেছে। অনেকে বলেছে যে ওরা লাকের জোরে, কারণ লাকের জোরে তো আর একবার হয়, দুবার হয়, তিনবার হয়, কিন্তু এরপরে তো হয় না। অবভিয়াসলি ওদের কোনো ট্যাকটিক্স ছিল, স্কিলস ছিল এবং ওদের ক্যালকুলেশন ছিল, কিন্তু গতকালকে আমার মনে হয় না ওদের লাক সায় দিয়েছে। এখন কি বলবো, আমার কিছুই বলার নেই। আমাকে যদি আপনি এখন প্রশ্ন করেন ইন ডিটেলসে যে গতকালকের খেলা কীরকম লেগেছে, আমি বলবো যে স্যাটিসফাইড আমরা কেউই ছিলাম না। হয়তো বা আরও বেটার হতে পারতো, মেসির বিদায় বেলাটাও হয়তো বা আরও বেটার হতে পারতো, এটাই। শোনা, আপনি যেটা বলছিলেন, আমাদের কিন্তু বেশি খারাপ রাখছিল আসলে যতটা না আর্জেন্টিনার জন্য, মেসির জন্য আরও বেশি আমরা একটু ম্লান হয়ে যাচ্ছিলাম। বিশেষ করে পুরো দর্শক সারি কিন্তু হারার পরেও মেসিকে যে অভিবাদন, সেটা কিন্তু আসলে বিরল। বাট মেসিকে কেমন জানি একটু অসহায় মনে হচ্ছিল পুরোটা সময় জুড়ে। অসহায় অসহায় না, আসলে আমরা তো আর ওনার মতো একজন, আমি বলবো যে ম্যাজিশিয়ান, ওনার অনুভূতি বুঝবো না। কিন্তু অসহায় বলাটা তো ঠিক হবে না। উনি সবসময় স্ট্রং ছিলেন, সবসময় স্ট্রং, এবং আজীবন আমাদের কাছে অম্লান উনি থাকবেন। পুরো খেলাটা জুড়ে কিন্তু আমাদের আসলে বাঙালির যে উন্মাদনা, সেখানে কিন্তু দুইটি দল, বিশেষ করে দুইটি দল, সেটা হচ্ছে ব্রাজিল এবং আর্জেন্টিনা। ব্রাজিল যখন বাদ হয়ে গেল, এরপরে কিন্তু আসলে ব্রাজিলের একটা বড় অংশই কিন্তু আর্জেন্টিনাকে মন থেকে কিন্তু চাচ্ছিল যে জিতুক, কিন্তু উপরে উপরে হয়তো বন্ধুত্বের যে একটা খুনসুটি থাকে সেখান থেকে বলছিল যে না, আর্জেন্টিনা হারবে। কিন্তু আর্জেন্টিনার কালকের হারাটা, সেটি বোধহয় আসলে পুরো আমাদের বাংলাদেশি ফুটবল প্রেমীদের জন্যই একটা বড় ধরনের একটা আঘাত বলে আমার মনে হয়। একদমই, আমার কাছে তাই মনে হয় ভাইয়া। কারণ যেই দলই সাপোর্ট করুক না কেন, মেসির মতো একজন খেলোয়াড়কে এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে তিনি সেরা খেলোয়াড়। অনেকে হয়তো এটা ডিবেট করতে পারেন, অনেকে হয়তো এটার সাথে পর্তুগালকে জুড়ে দিতে পারে, ব্রাজিলকে জুড়ে দিতে পারে, স্পেনকে জুড়ে দিতে পারে, জার্মানিকে জুড়ে দিতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় যে মেসি মেসি। কারণ আপনি একটা জিনিস দেখবেন, আপনি যে দলেরই ফুটবলার যে দলেরই সাপোর্ট করে না কেন, মেসি যখন মাঠে নামে কিংবা সে যখন পাসগুলো দেয়, সে যখন গোলগুলো, এটা অসম্ভব সুন্দর। এবং লাইভ আসলে যারা গ্যালারিতে বসে দেখেছে তারা আরও ভালো জানবে। আমরা তো টিভি পর্দায় দেখি, অন্যরকম একটা অনুভূতি, এটা আসলে বলার মতো না। আর ব্রাজিল আর্জেন্টিনার এই সম্পর্কটা আমার মনে হয় সবসময় থাকবে, অনেক আগ থেকেই চলে এসছে। কিন্তু আমার কাছে ব্যাপারটা একদমই ভিন্ন। আমি একটা দল সাপোর্ট করি দেখে অন্য দলকে আমি খুব মজা করতে 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 এত সিরিয়াস হয়ে যাব, পার্সোনাল হয়ে যাব,
এটা আসলে আমি পছন্দ করি না। আমার কাছে মনে হয় দুজন বন্ধুই যে যে যতটা ভালো খেলে। একদমই আমরা সেই বন্ধুত্বের জায়গায় কিন্তু আবার ফিরে যাব। এই যে পুরো ফিফা ওয়ার্ল্ড কাপের যে জার্নিতে একটা খুনসুটি তৈরি হয়েছিল, সেটি কিন্তু হয়তো আগামীকাল থেকে আর সেটা থাকবে না। তো আমরাও চাই যে আপনি এখন বিরহ ভুলে আমরা একটু আনন্দের জায়গায় চলে আসি, একটু সুখের মধ্যে চলে আসি। ঠিক চ্যানেল আইয়ের একটা জনপ্রিয় রিয়েলিটি শো সেরা কণ্ঠ, সেটির চ্যাম্পিয়ন হয়েছিলেন আপনি। একটু ওই সময়ের স্মৃতি আমি শুনতে চাই। স্মৃতি বলতে আমার সেরা কণ্ঠর টাইটেলটা যখন মাথায় আসে তখন আমার শুধু মনে হয় ওই যে আমাদের শ্রদ্ধেয় জাজেস কুমার বিশ্বজিৎ স্যার, সামনা চৌধুরী ম্যাম, মিতালি মুখার্জি ম্যাম, রেজওয়ানা চৌধুরী বন্যা ম্যাম, আর আমি সেই ক্লাস 7-এ পড়া সেই ছোট্ট একটা মেয়ে। তো তখন অনেকে বিশ্বাস করেনি যে আমি ক্লাস 7-এ পড়তাম। এখনও অনেকে বিশ্বাস করে না যে আমি বয়সে খুব একটা বড় হইনি বা ছোট এখনও। তো তখন ক্লাস 7-এ কি মানে আমার যতটুকু মনে পড়ে এরকমই বৃষ্টি ভেজা একটা দিন ছিল। আর যেভাবে আমি বৃষ্টি মাথায় নিয়ে সেটে এসেছি, এরকমই একটা বৃষ্টি ভেজা দিন ছিল। আমি লাইনে দাঁড়িয়েছিলাম, গানের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। অ্যান্ড আস্তে আস্তে প্রত্যেকটা পর্ব, প্রত্যেকটা রাউন্ড আমি পার হলাম। অনেক তো উত্থান পতন থাকে, হাইজ অ্যান্ড লোজ থাকে, তো সব কিছু পেরিয়ে চ্যাম্পিয়ন হলামই তো। একদমই। আমরা কিন্তু আপনার স্মৃতিতে একটু ফিরে যেতে চাই, সেই সময় একটা গান দেখতে চাই। অসাধারণ। দেখছিলাম মানে কত ছোট সুমনা, আজকের সুমনা, এবং ওখানে কারা ছিলেন আমি অবাক হয়ে দেখছিলাম। মিতালি মুখার্জি ছিলেন, আহমেদ ইমতিয়াজ বুলবুল ছিলেন, কুমার বিশ্বজিৎ ছিলেন। তাদের মতো কিংবদন্তিদের সামনে, গুণীদের সামনে ওই সময় পারফরমেন্স করার যে সাহস, সেই সাহসই বোধহয় আপনাকে চ্যাম্পিয়ন করেছে সুমনা। একটু জানতে চাই ওই সময়ের অনুভূতির পরে যে মিউজিকের যাত্রাটা, এরপরে কাদের সাথে গান করা হয়েছে, যেসব গুণী শিল্পীদের সাথে? আসলে মানুষের জীবনে তো প্রত্যেকটা একটা মানে স্টেজ থাকে। আমি যখন চ্যাম্পিয়ন হই তখন আমি ক্লাস 8-এ পড়ি। 7 যখন আমি কম্পিটিশনে নাম লিখাই তখন 7-এ পড়ি, যখন আমি চ্যাম্পিয়ন হই তখন 8-এ। তো তখন আমার জেএসসি এক্সাম ছিল, তারপরে 2 বছর আমি পড়াশোনায় সময় দিয়েছি। এরপরে এসএসসি গেল, আরও 2 বছর গেল, তারপরে এইচএসসি গেল। মানে আমি আমার সঙ্গে যারা ছিলেন ফাইনালিস্ট তাদের বেশিরভাগেরই হয়তো বা পড়াশোনা শেষ কিংবা একদম মানে গ্র্যাজুয়েট হয়ে গেছে বা এরকম, বা জব করছেন বা গান নিয়ে তাদের কাজ। তা আমার হচ্ছে পড়াশোনা এবং গান দুটোই আমাকে সমান তালে করতে হয়। আর সেরা কণ্ঠর পর আমার গানের জার্নিটা আমি বলবো যে অন্যরকম ছিল। কারণ আমি ছোট বয়সে গুণী গুণী মানুষ যাদেরকে আমি মানে পর্দাতে দেখতাম, টিভির পর্দাতে দেখতাম, আমার বাবা মা যাদের গান শুনে ওনারা নিজেরাও বড় হয়েছেন। এবং আমি তো ছোটোবেলায় এতটা বুঝতাম না, গান গাইতাম, ভালো লাগতো, শুনতে ভালো লাগতো যে আচ্ছা এই জিনিসটা মানে গানটা তো খুব সুন্দর, কে সুর করেছেন, কে লিখেছেন। তো তখন ওরা আমার সামনে থাকতো, তো আমি যে আমার নিজের এক্সাইটমেন্ট এটা আমি প্রকাশ করতে পারতাম না। আমি এখন আগে যে ভিডিওগুলো এখন দেখি আমি বুঝি যে আমি কতটা লাকি। আর আমি এটার সুযোগটা কাজে লাগাতে পেরেছি কিনা সেটা হয়তো বা যারা শ্রোতা তারা বুঝবেন। আর এরপরে আমি কুমার বিশ্বজিৎ স্যারের সঙ্গে কাজ করেছি, ওনার সুরে আমার গান করা হয়েছে। লিটন অধিকারী রিন্টু স্যারের কথায় ওনার গান করা হয়েছে। এসআই টুটুল
ভাইয়া ওনার সঙ্গে কাজ করা হয়েছে, ইমরান মাহমুদুল ভাইয়া ওনাদের সঙ্গে কাজ করা হয়েছে। এই যে গুণী গুণী শিল্পীদের সাথে এত গান গাওয়া হয়েছে, এর মধ্যে আমি যদি একটু বলি দর্শকদের খালি গলায় সবচেয়ে প্রিয় গানের 2টি লাইন শোনাবেন, সেই গানটি কোনটি আসলে? আসলে একটা শিল্পীর কাছে সব থেকে প্রিয় গান তার সবগুলো গানই হয়, মৌলিক গানই হয়, বা হচ্ছে তার যে আইডল, যদি আমি মিতালি মুখার্জি ম্যামের কথা বলি, কুমার বিশ্বজিৎ স্যার কথা বলি, ওনাদের সব গানই আমার পছন্দ। আমরা মিতালি মুখার্জির গান, যে কোনো একটা গান শুনতে চাই। উনি আসলে আমার আইডল। আমি মানে কি বলবো, ভুল ত্রুটি হলে আমি শ্রোতাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি গাইছি একটা গান ভীষণ সুন্দর। আমি এটা কম্পিটিশনেও গিয়েছিলাম, ফাইনালের আগের রাউন্ডে ওটা গাইছি, হারানো দিনের মতো হারিয়ে গেছো তুমি। হারানো দিনের মতো হারিয়ে গেছো তুমি, ফেরারি সখীর মতো পালিয়ে গেছো তুমি। জানি না কে কে নিয়ে গেছো তুমি, হারানো দিনের মতো হারিয়ে গেছো তুমি, ফেরারি সখীর মতো পালিয়ে গেছো তুমি। অসাধারণ, অসাধারণ সুমনা। এই যে গানের শক্তি, সেই শক্তি বোধহয় আপনাকে, আপনি যেটি বলছিলেন যে অনেক বড় বড় প্রতিযোগী ছিলেন যারা ভার্সিটিতে পড়ছেন বা একদম পড়াশোনা শেষের দিকে গান নিয়ে পড়াশোনা গান নিয়ে ছিল। পড়াশোনা করছেন, জি, জি। সেই রকম শক্তিশালী সব কম্পিটিটরদের সাথে, আর তখন বোধহয় 8-9-এ পড়তেন আপনি, 7-এ পড়তেন। মাই গড, মানে সেই সময় চ্যাম্পিয়নশিপটা নেয়া, মানে শিল্পীর যে সাহসটা, তার যে শিল্প, সেটি বোধহয় আপনার গলা, এটি আর বলার রাখে না। বর্তমান সময় সুমনা কি করছে? বর্তমান বা সময়ে পড়াশোনাও কোথায় করছেন একটু জানতে চাই। বর্তমান সময়ে সুমন একটু নিজেকে সময় দেওয়ার চেষ্টা করছে, কারণ আমরা আর গান নিয়ে তো থাকছি, কনসার্ট হচ্ছে বা লাইভ শোজ হচ্ছে, আমি শ্রোতাদের সাথে কানেক্টেড বেশি থাকছি, শো করা হচ্ছে অনেক, আর হচ্ছে পড়াশোনা আমি এখন অনার্সে পড়ছি, তো এখন চিন্তা করছি যে বাইরে দিকে হয়তো বা যাবো হায়ার এডুকেশনের জন্য, সেটার জন্য প্রস্তুতি নিচ্ছি। আর গান নিয়ে আছি, নিজেকে সময় দিচ্ছি, নিজেকে একটু জানার চেষ্টা করছি, এক্সপ্লোর করছি, আর ট্যুর দিচ্ছি। আমি ভীষণ ভ্রমণ পিপাসু মানুষ। সেই আমরা একটু মজা করেই বলতে চাই, সেই ভ্রমণ কি এখনো একাই করে বেড়ান না সাথে কেউ আছে? হ্যাঁ, সাথে তো থাকে, আবার আমার সত্যি কথা বলতে কি, আমি একটু মানে ছোটোবেলা থেকে একটু দোষী টাইপের ছিলাম। আমাকে হয়তো বা দেখে বোঝা যায় না, আমি একটু কম কথা বলি বাইরে, বা হচ্ছে যাদের সঙ্গে আমি একটু মিশি, আমি একটু অ্যাম্বিভার্টেড পারসন। বাট আমি মানে ট্যুর দিলে আমার মা সবসময় টেনশনে থাকেন যে আচ্ছা তুই কোথায়, তুই কি এখানে, তুই কি ঢাকার বাইরে, তুই কোথায় আসিস? আমি হুটহাট করে ঢাকার বাইরে চলে যাই, কি মা আমি তো এখানে, তারপর আমি ভিডিও দেই, এই যে দেখেন কি সুন্দর একটা মনোরম পরিবেশ। ট্যুরে গেলে কি মা টেনশনে থাকেন, মানে অন্য কাউকে নিয়ে গেলে পরে, বন্ধু বান্ধবীদের নিয়ে পরে, আমার মা সবকিছুতেই হ্যাঁ। টেনশনে থাকেন। আমার বন্ধু বান্ধবী বা হচ্ছে আমাদের কোনো গ্রুপের সাথে গেলেও টেনশনে থাকেন, টেন্স থাকেন, আর যদি আমি একাও যাই তবুও টেন্স। আচ্ছা, আমরা একটু টেনশন মুক্ত হতে চাই, আসলে আরেকটি গান শুনতে চাই, আমরা একটু দেখে নিতে চাই কি আছে পর্দায়। সুখ ও আনন্দের ধারায় ছোট সংসার হোক পরিবার পরিকল্পনায়, জনস্বার্থে সেন্সেশন। অসাধারণ, অসাধারণ। এবং যার সাথে গানটি ছিল ইমরান মাহমুদুলের সাথে, তিনিও কিন্তু আমাদের চ্যানেল আই পরিবারেরই, এবং শুধু চ্যানেল আই না, তিনি বাংলাদেশ এবং পুরো বিশ্বর কাছে জনপ্রিয় একজন শিল্পী, এবং বিশ্বব্যাপী যে বাঙালি কমিউনিটি আছে তাদের কাছে কিন্তু ইমরান মাহমুদুলের গান একটি মুগ্ধতা। এবং সেখানে কিন্তু সুমনাও আসলে চ্যানেল আই সেরা কণ্ঠের চ্যাম্পিয়ন।
এবং অনেক গুণী গুণী শিল্পীদের সাথে গান করেন, কিন্তু আপনাকে আমরা তুলনামূলক একটু কম পাচ্ছি কেন, বা কম পাওয়ার কারণটা কি? একটু পিছিয়ে কেন, এটি যদি একটু জানতে চাই। আমি যদি বলি যে পিছিয়ে কেন, এটার উত্তর আমার কাছে নেই। আমার কাছে যে উত্তরটা আছে সেটা হচ্ছে আহ, আমার এখন যে গান যারা করছেন এবং আমার সঙ্গে যারা ছিলেন, ফাইনালিস্ট যারা ছিলেন এবং যারা ছিলেন না, সেরা কণ্ঠের যারা সদস্য ছিলেন, তারা তুলনামূলক আমার থেকে বয়সে অনেক বড় ছিলেন। তা আমি যখন ছোট ছিলাম তখন আমি অলরেডি চ্যাম্পিয়ন, সো আমার কাছ থেকে এক্সপেকটেশনটা একটু বেশি থাকবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু আমি পড়াশোনা, গান দুটো যেহেতু আমাকে সমান তালে এগোতে হচ্ছে, সো আমার কাছে কি আসলে আমি একটু সময় নিয়ে নিয়ে করছি। আমার তাড়াহুড়ার কিছু নেই, কিংবা আমাকে যে এটা খুব মানে খুব তাড়াহুড়া করে আমার ক্যারিয়ারটা দাঁড়া করাতে হবে, বা সঙ্গীত নিয়ে আমার কাছে মনে হয় যে সুর, সঙ্গীত, এটা নিয়ে আমি যতটা সময় নিব ততটা বুঝবো। এবং আমি গানটাকে আরও এক্সপ্লোর করছি, সুরটাকে আরও এক্সপ্লোর করছি। আমার এখনই মৌলিক গান আরও 10টা করতে হবে। আমার এখনই শিল্পী হওয়াটা তো খুব সাধনার বিষয়। আমি গান গাইতে পারছি বলে আমি শিল্পী, এটা আমি পরিচয় দিই না। তো আমি গানটাকে নিয়ে আরও কি বলবো, যে এক্সপ্লোর করছি, খুঁজছি যে আমি কি, আমি কোন গানটার সঙ্গে ভালো যাই। আমি শুধু যে গান নিয়ে থাকবো সেটা না, নিজেকে, সুর, পড়াশোনা এবং সব কিছু মিলিয়ে আমি হচ্ছে গান শোন, গাইছি। আপনার কথায় এটাই আমরা একটু দেখে আসতে চাই আর একটু। আহ, আপনি যে বিষয়টি বলছিলেন যে শিল্পী হচ্ছে পুরোপুরি সাধনার একটি বিষয়, সেই সাধনার মধ্যেও আসলে আমাদের একই সাথে কিন্তু আমাদের শিল্পীদের টিকে থাকারও একটি বিষয় থাকে, যেখানে মৌলিক চাহিদার জায়গা থেকেই যদি বলি, সেখানে অর্থনৈতিক জায়গাটা, তারপর শিল্পীর কাজের জায়গা, সেই জায়গা থেকে যদি একজন সঙ্গীত শিল্পী হিসেবে সুমনাকে মূল্যায়ন করতে বলি, বাংলাদেশের বর্তমানে সঙ্গীতের প্রেক্ষাপটটা কেমন আসলে? আমাকে মূল্যায়ন করতে বা বাংলাদেশের প্রেক্ষাপটে, এটা আসলে আমি আমি যতটা নিজেকে বুঝতে পারবো, আমার মনে হয় দর্শক শ্রোতারা তারা ভালো বুঝবেন, এবং যারা আমাকে, যাদের হাত দিয়ে আমি গ্রুমড হয়েছি, এবং আমার ওস্তাদজি যারা ছিলেন এবং আমাদের জাজেস যারা ছিলেন, তারাই ভালো বলতে পারবেন। আমি গানের মানুষ, আমি গান গাই। সঙ্গীত আমার আমি বলবো যে আমার আত্মার খোরাক। হ্যাঁ, সো এটা নিয়ে আমি নিজেকে তো মূল্যায়ন করতে পারবো না। আমার কাছে মনে হয় আই এম নাথিং কম্পেয়ার টু আদার্স, যারা খুবই ভালো গায় এবং যারা আমি বলবো যে বিশ্বে তাদের নাম ছড়িয়েছে। আমি গান গাইছি, সঙ্গীতের মানুষ, গান নিয়ে আছি সামনে। আমার আমার মনে হয় যে আমি আস্তে আস্তে গানটাকে আরও বৃহৎ পরিসরে আমি কিছু না কিছু আমার প্ল্যান আছে। আমি এদিক দিয়ে একটু গুছিয়ে নিচ্ছি, আর গানটাকেও আমি অন্যদিকে আমি রাখছি। আমি যেটি বলতে চাচ্ছিলাম যে এই প্রতিযোগিতার মধ্যেও প্রকৃত শিল্পীরা আসলে হারিয়ে যাচ্ছে কিনা, বা আমি যদি আপনাকেই বলি যে আমরা একটু মঞ্চে বা বড় বড় শোয়ে কিন্তু আসলে আমরা পাই না আপনার যে অর্জন বা আপনার যে গানের যে প্রজ্ঞা, সেই জায়গাটা আমরা পাই না কেন আসলে? এটা আপনারাই ভালো বলতে পারবেন, এবং যারা গান নিয়ে কাজ করেন তারাই ভালো বলতে পারবেন। কারণ আমি তো আমার মতো করে গান করছি। আর হচ্ছে আপনি যেটা বললেন যে শিল্পী, প্রকৃত শিল্পীরা হারিয়ে যায় কিনা, আমার কাছে প্রকৃত শিল্পীরা কখনোই হারায় না। তারা তাদের গান দিয়ে বেঁচে থাকে। যদিও তাদের গান আমরা যদি কমও শুনে থাকি, কিন্তু যখন শুনি তখন মনে হয় যে না, এই মানুষটার মধ্যে শিল্পসত্তা আছে, এই মানুষটা অনেক দূর আগাবে, এই শিল্পীটা অনেক দূর আগাবে। আর আমি কম থাকার, ওই যে বললাম, আর বয়সটা একটা ফ্যাক্ট। আমার পড়াশোনা বছর পর পর, 2 বছর পর পর বোর্ড এক্সাম ছিল, আর এখন হচ্ছে অনার্সে আমি পড়ছি। তার আগে আমার অ্যাডমিশন একটা ফেজ গেছে। সো সব কিছু মিলিয়ে আমি ওই দিকটা একটু বেশি ফোকাস ছিলাম, গানের দিকটাও আমার ছিল, দুটাই। শিল্পীর সব কিছুর পাশাপাশি আসলে পড়াশোনাটাও ভীষণ জরুরি। আমরা আর ভারী ভারী কথা না বলি, আমরা আরেকটু গান দেখব আপনার। এসআই টুটুলের সাথে আপনার একটি গান আছে, জি। আমরা সেই মিউজিক ভিডিওটি একটু দেখে আসতে চাই। ধরুন, থ্যাংক ইউ। ধীরে ধীরে বাড়ছে ভালোবাসা। ভালোবাসা কি, কেউ কি আছেন এরকম ভালোবাসার মানুষ? ভালোবাসা আমার কাছে এখন যেটা মনে হয়, একটু একটু তো বড় হচ্ছি, ভালোবাসা আসলে যে একজন
মানুষ হতে হবে, মানে মানুষে মানুষের যেটা প্রেম বলে ওটাই হতে হবে আমার কাছে। তা মনে হয় না, আমার কাছে প্রকৃতিকে বেশি মানে আমি প্রাধান্য দিই। কারণ মানুষে প্রেম যেটা হয় যে খুবই ভালো লাগে শুরুতে, এরপরে ওটা ফিকে হয়ে যায় অনেক কিছু। কারণ ভালোবাসা শুধু আমার কাছে অনুভূতি না, এটা একটা দায়িত্ব। তো দায়িত্ব তো সবাই নিতে পারে না, এবং দায়িত্ব নেওয়ার মন মানসিকতা সবারও থাকে না। আর আমি বলবো যে আপাতত কেউ নেই, এবং সামনে কোনো পরিকল্পনা আছে কিনা তাও আমি জানি না। আমার এটা নিয়ে কোনো পরিকল্পনা নেই আপাতত, আমি প্রকৃতি প্রেমী এটাই। আপনার খালি গলায় একটা গান শুনতে চাই, জনপ্রিয় একটি গান। জনপ্রিয় গান আসলে আমার এখন মাথায় আসছে না। আমি এখন যেটা বৃষ্টি দিন আমি একটা রবীন্দ্রসঙ্গীত গাইছি, প্লিজ। যেটা আমাকে সবসময় রবীন্দ্রসঙ্গীত শুনলে আমার নিজেকে ভেতরটা শান্ত ফিল হয়। বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয়ে আছে দাঁড়ায়ে, শুষ্ক হৃদয়ে আছে দাঁড়ায়ে, ঊর্ধ্বমুখে নর নারী, বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি, শান্তির বাড়ি। অসাধারণ মুগ্ধতা। যখন রবীন্দ্রসঙ্গীত শুনছিলাম মনে হচ্ছিল যে সুমনা বোধহয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী হলেই ভালো হতো। এই যে ট্যালেন্টের যে জায়গাটা, সেটা মূলত আসলে একটি রিয়েলিটি শো থেকে যখন কোনো শিল্পী আসে, বিশেষ করে সেরা কণ্ঠের মতো একটি প্ল্যাটফর্ম থেকে আপনারা যারা আসেন, তারা কিন্তু সব ধরনের গান করতে হয়। আমি আধুনিক, ফোক, রবীন্দ্রনাথ বা নজরুল সবার নাম শুনেছি, তবে নজরুলের গান এখন একটু শুনতে আসলে দর্শকদেরই বোধহয় মন চাইছে। যে নজরুলের অনেক গান আছে, আর আমি কবি নজরুলের বিশাল ভক্ত। ওনার ভান্ডার আসলে বিস্তর এবং বিশাল। গান এক একটা গান এত সুন্দর, আমি যে কোনটা ছেড়ে কোনটা গাই। আমরা নজরুলের একটি গানই শুনতে চাই, ওকে, কয়েকটা লাইন। এই গান দিয়ে আমরা আসলে বিদায় নিব। দর্শক, আমাদের সাথে ছিলেন সঙ্গীত শিল্পী সুমনা। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী পর্বে দেখা হবে নতুন কোনো অতিথির সাথে। আমরা নজরুলের গান শুনতে শুনতে আজকে বিদায় নিচ্ছি। মোরে ঘুম খোরে এলে মনোহর, নমো 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 নমো, মোরে ঘুম ঘোরে এলে মনোহর, নমো 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 নমো, শ্রাবণ মেঘে নাচে নটবর, শ্রাবণ মেঘে নাচে নাচে নাচে, শ্রাবণ মেঘে নাচে নটবর, রম ঝম 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 রম ঝম, মোরে ঘুম ঘোরে এলে, ঘুম ঘোরে ঘুম ঘোরে এলে মনোহর। সুখ ও আনন্দের ধারায় ছোট সংসার হোক পরিবার পরিকল্পনায়, জনস্বার্থে সেন্সেশন।